এবং 14টা ওএমআর ধরা খুব মুশকিল, ঠিক আছে, কিন্তু এর মধ্যে প্রচুর যোগ্য আছে। বিকাশ স্যার নিজে এই কথা আমাদের বলেছেন যে প্রচুর পরিমাণ যোগ্য ছেলে মেয়ে আজকে এর মধ্যে। ওয়েলকাম টু আপডেট মাস্টার, একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, তাহলে এইরকম ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক করতে পারেন। শুরু করা যাক। টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ একটি ক্লিপ আমরা হাতে পেয়েছি, যেটা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। তো সেই ক্লিপ আপনারা পুরোটা শুনতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, এবং আপনাদের আইডিয়া হবে যে কীভাবে টেট 2014কে ক্যান্সেল করার চেষ্টা চলছে। তো অবশ্যই এই ভিডিওটিকে চারিদিকে ছড়িয়ে দিন যাতে সবাই বুঝতে পারে ব্যাপারটা, এবং লাইক করুন ভিডিওটি। তো দেরি না করে এবার শুরু করা যাক। আর ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং 14টা ওএমআর ধরা খুব মুশকিল, ঠিক আছে, কিন্তু এর মধ্যে প্রচুর যোগ্য আছে। বিকাশ স্যার নিজে এই কথা আমাদের বলেছেন যে প্রচুর পরিমাণ যোগ্য ছেলে মেয়ে আজকে এর মধ্যে রয়েছে। কিন্তু বিষয়টা এমন, যখন মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলেছিল সবাই হাততালি দিয়েছিল না বুঝে, ওই যে সংগ্রামী যৌথ মঞ্চের ওখানে, কিন্তু উনি কিন্তু যা বলেন না, মানে উনি কোনো একটা তাৎক্ষণিক বিষয়তে বলেন, উনি যেটা বলেন ওনার মন থেকে ওনার গভীরভাবে বলেন। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু বিষয়টা যে কিছুদিন পরে গিয়েছে আর আভাসটা আমরা বুঝি যে উনি কেন এই কথাটা বলেছেন, যে দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা। ওখানে ঘুরে চলে গেছে যে কে উত্তীর্ণ কে অনুত্তীর্ণ, এটা তুমি কি করে আইডেন্টিফিকেশন করবে যেখানে ওএমআর শিটের গুলো নেই। তো এইখানে চলে আসে, মানে একদম ঘুরতে চলে আসলো না 14 টেটে, যে উত্তীর্ণ কোথায় কোশ্চেন। এখন এই যে আমরা এতদিন ধরে যে যত মামলা করেছি সেই মামলাতে এ অযোগ্য এ যোগ্য, এখানেও ছিল ব্যাপারটা। কিন্তু এখন যেটাতে রায়সার মান্তা স্যার ঢুকে গেছেন, কে টেট পাস করেছে কে পাস করেনি সেটা এখন প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে। এবার এইটা যদি রিক্রুটমেন্টটা ছেড়ে দাও, 16 সাল 19 সাল 22 সাল তো ছেড়ে দাও রিক্রুটমেন্ট, টেট যদি একবার এখান থেকে উপরে ফেলতে পারে তাহলে কিন্তু সব উপরে ফেলে দিতে পারে। তো সেখান থেকে আমার একটা ছোট্ট যেটা মাথায় আসছে যে বিকাশ রঞ্জন স্যারকে তো আমরা অ্যাপ্রোচ করবোই, মানে যেমন দীপেন্দ্রকে করেছি সেই মারফত ওখানে আমরা যাবোই। বাট এখন যেখানে জিনিসটা চলে গেছে না, যা করছেন বিচারপতি, এখন বিকাশ রঞ্জন স্যারও এসে এখানে কিছু বলবেন। দেখো এসএসসির ম্যাটারে কিনে বিকাশ বাবু কোনো প্ল্যান দিচ্ছেন না, বিকাশ বাবুর কোনো চিন্তা নেই এক্ষেত্রে, যেগুলি করা যেতে পারে উনি তো পলিটিক্যাল, ওনার যেমন একটা আইনজীবী হিসাবে উনি একটা জায়গায় আছেন, তো পলিটিক্যাল ভাবে একটা জায়গায় আছে। ওনার তো দুটোকে একই সাথে একই রোল প্লে করতে হয়। সেক্ষেত্রে বিকাশ ভট্টাচার্য যদি, আমি যদি ওনাকে বুঝি যে উনি যেটা করতে যাবেন যে পলিটিক্যালি আজকে মমতা ব্যানার্জি কোলাপস হলে তো ওনার লাভ, উনি তো এটা তো উনি সুযোগ কেউ ছাড়বে। আজকে যদি যে কেউ এই জায়গায় থাকতো সে তো বলতো বেটা চাকরিকে যদি ওনার মমতা ব্যানার্জি যদি একটু নিচে নামে তাহলে তো লাভটা সেই হাসিটাও তো উনি আসবেন। তো সেই জায়গা থেকে উনি কি করতে চাইবেন? কোনোদিন করতে চাইবেন না। আপনাকে বলছি বিকাশ রঞ্জন স্যারের হাতে সেই জিনিসটা নেই, জল অনেকটা গড়িয়ে গেছে, মান্তা স্যার নিচে এখন এর মধ্যে ঢুকে গেছে। উনি তো এই কোশ্চেন গুলো কি বিকাশ রঞ্জন স্যার বলে দিয়েছে? এডিএফ স্ক্যানের কথা বিকাশ রঞ্জন স্যার এতটা জানে? বিকাশ রঞ্জন হয়তো 20% বা 30% হয়তো জানে এসএসসি ম্যাটার করার পরে, 70% কোশ্চেন নিজে সাজিয়েছে রাজা মান্তা। আমরা অ্যাকচুয়ালি চত্বর আমরা কাঁপাতে জানি, ঠিক আছে, কি করে কি করতে হবে। তো এই ব্যাপারটা আমরা বুঝে গেছি, কোর্টে পা দিয়ে বুঝে যাবো কোর্টে কোর্ট ঘরে কি চলছে। তো আমরা জানি, বুঝতে পেরেছি, এই ব্যাপারটা সঠিক জানি না কি হতে পারে। উনি আসলে পুরো 2014 টেটটাকে হয়তো নষ্ট করতে চাইছে এই মামলার মাধ্যমে। জানি না যে কি করবে আলটিমেটলি। ইন্টেনশন আমার সেরকম মনে হচ্ছে যে উনি মনে হয় 2014 টেটটাকে টোটালি শেষ করতে চাই। এই মামলা বাতিল করে দিলে তো আমাদের এতদিনের পয়সা খরচা করা ইয়ে করা সব বেকার যাবে মনে হচ্ছে দাদা। কিছু করার তো থাকবে না, না যদি করে থাকে তাহলে আর কি করা থাকবে, জানি না কি করবে। তবে ওনার ইন্টেনশন যেটা আমার মনে হচ্ছে যে উনি হয়তো এরকম কিছু করতে চাইছে এই মামলায়। কারণ প্রিয়াঙ্কা নস্করে যেমন ভাবে উনি লেগেছিলেন, এটাও ঠিক দেখছি যেমন ভাবে মানে উঠে পড়ে লাগা আর কি যেটা বলে সেটা কিন্তু ব্যাপার বলবে এই মুহূর্তে তো বলতে পারছি। দেখা যাক কি হয়। ঠিক আছে, না কালকে বিষয় নিয়ে কিছু ভাবনা চিন্তা করলাম ভাবছিল। কাল ডিভিশনে তো ওরা বলবে, আমাদের তো কিছু না। কালকে ওরা তো বলবে, আমাদের মনোবল তো একবারে ভেঙে দিও না, কিছু অন্তত সাহস জোগানোর মতো কথা বলে দেবো। মনোবল ভাঙার কিছু না, মানে যেহেতু বলবে ওরা, তো সে তো কি বলবে সেটা তো ওরাই জানে না। ওরা কেমন ভাবে কি আর্গুমেন্ট করবে সেটাও তো অ্যাকচুয়াল সত্যি কথা বলতে
মানে জানা সম্ভাবনা। যেটা আমি শুনেছিলাম বা জানি, এটা নিয়ে আবার কেউ আবার যদি কিছু মনে করে বা বলে, তাহলে হয়তো স্বপ্ন কিছু দেখাচ্ছি না বা কিছু না, জাস্ট আমার শোনা কথা আর কি। শোনা কথা বলতে আমি এটাও বলছি যে মাস্টারদের গ্রুপের কিছু জনের কাছ থেকে শুনেছিলাম যারা দায়িত্ব নিয়ে করছে, তারা যে হয়তো শেষমেশ এরা মিউচুয়ালের পথে যেতে পারে, এরকম একটা শুনেছিলাম, আমি জানি। আরে আমি তো শুনছি ওরা বড় বড় উকিলও আনছে, কারণ ওরা গ্রুপে ছাড়ছে দিচ্ছে তো। কালকে ওদের উকিল থাকছে না কেউ, কালকে তো ওদের অল্প মানে ছোট উকিলই থাকছে। কল্যাণ বাবু কালকে নেই, ওরা তো সব দিল্লিতে আছে। কালকে খুব একটা ওদের উকিল থাকছে না আমার কাছে একটা খবরে। না না, আমার কাছে যা খবর আছে ওদের উকিল ভালোই থাকছে। তোমার কাছে থাকতে পারে, কিন্তু আমার কাছে যা আছে তাতে কালকে ওদের 4টে উকিল থাকছে। তো 4টে উকিলই ছোট ছোট উকিল থাকছে, ঠিক আছে। ঘরে বেরিয়েছে কালকে তো অভিনব ঘোষ থাকছে নাকি, অনিন্দ্য মিত্র, পার্থ সারথী, দেব বর্মন, মিশ্র, সুরজিৎ দেব বর্মন, জয়দীপ কর, সাক্ষ্য সেন। আমি কি বললাম, আমি ওদের গ্রুপে অন্য জায়গায় ঢুকে আছে দেখে খবর পাচ্ছি বলে আমি বললাম তর্কের জন্য নয়। কিন্তু আমার কাছেও সেই, আমিও ওদের একটা গ্রুপে আমি যোগাযোগ রাখছি, সেখান থেকে আমি যেটা জানতে পেরেছি, ওরা একটু আগে 11টা 35-এ মেসেজ করেছে নিজের গ্রুপে। সেটাই যে কল্যাণ ব্যানার্জি দিল্লিতে এই যে মানে সরকারের যে প্রোগ্রাম আছে তার জন্য, হ্যাঁ 3 তারিখে প্রোগ্রাম আছে ওইখানে। ঠিক ঠিক ঠিক। তো সেই জন্য অ্যাডভোকেট ওনার যে 4জন থাকে। কোর্টে যখন বিল্লাল ভট্টাচার্য তখন আইনজীবী ছিল, এখন তো দ্বিবেদী স্যার রয়েছে, অরিজিৎ রয়েছে, মানে অরিজিৎ মজুমদার ওরা রয়েছে। তো বিল্লাল ভট্টাচার্য যখন ছিলেন তখন যে রিপোর্টটা সাবমিট করেছিল সেখানে এই কথাগুলো এক্স্যাক্টলি কথাগুলো লেখা আছে ওই রিপোর্টটা, যেটা কিনা এখনো পাবলিক হয়নি রিপোর্টগুলো। তো সেগুলো আমরা কোথাও কি হস্তগত করে রেখেছি। তো সেখান থেকে পুরো ক্লিয়ার, মানে আমি যে কথাটা বলছি এটা পুরো ক্লিয়ার যে অ্যাকচুয়ালি আছে মানতেছে, কিন্তু মানে তুমি বলছো এডিএফ স্ক্যানারটা কি ইউজই হয়নি? হ্যাঁ বলো। মানে সেকিউরিক মেশিনটা, ওরা যেটা বলছে সেকিউরিক মেশিনটাতে বাবেল স্ক্যান হয় আর এডিএফটা দিয়ে ইমেজ স্ক্যান হয়। এবার তুমি যেটা এডিএফ স্ক্যানারটা কি ইউজই হয়নি? ইউজই হয়, একদম ঠিক, কারেক্ট, ইউজই হয় না ওটা। শুধুমাত্র নর্মাল ফাংশন হচ্ছে যেগুলো কিনা ওদের প্রেমিসিসে পাওয়া গেছে 5টা মেশিন, ঠিক আছে। সেটা আমি একটা এভিডেন্স পরবর্তীতে দেখা হলে দেবো। এগুলো তো আমরা আবার সার্কুলেট করবো, কারণ যতগুলো এগুলো তো উত্তর সবাইকে দিতে বলেছে, পিটিশনার তো দিতে বলেছে, ইভেন যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন ফাইল হবে তাদেরও দিতে হবে। তো সেক্ষেত্রে এই উত্তরগুলো যথাযথভাবে একজন এটা দিলে আরেকজন। প্রথম কথা তো কেউ কিছু জানে না। আমি যা দেখলাম এই যে কোশ্চেন 30-32টা সাজিয়েছে, এই কোশ্চেনে তোমাদের অ্যাডভোকেটও অর্ধেকও জানে, অর্ধেক কিন্তু 20% 30%ও জানবে না।